হ্যালো, আমি তাহসিন হাসান রুদ্র। আমি গারিনা ফ্রি ফায়ারের একজন স্পোর্টস অ্যাথলিট। যারা গেমিং কমিউনিটিতে বিলং করে তারা আমাকে কুট্টুস হিসেবে চিনে থাকবেন। সো আজ আমি এসেছি তানভীর ভাইয়ের শোতে তার সাথে কিছু আড্ডা দিতে। কেমন আছেন তানভীর ভাই? এই তো ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, শুরুতেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এই ফার্স্ট টাইম আমি কারোর সঙ্গে আসলে পডকাস্টে বসেছি যার মানে ক্যারিয়ারটা হচ্ছে স্পোর্টসে। জি। তো প্রথমে জানতে চাই যে মাত্রই তো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ পর্বের ফাইনাল অনুষ্ঠিত হলো, আপনারা রানার্স আপ হয়েছেন, কেমন লাগছে? এটা কাইন্ড অফ মিক্সড ফিলিংস কজ রানার হওয়ার পরেও আমরা স্পোর্টস ওয়ার্ল্ড কাপের স্লট পাইছি, মানে ফ্রান্সে যাইতে পারবো। বাট আমরা আর কি চ্যাম্পিয়নের মতোই খেলেছিলাম, আমরা জিতার জন্য খেলেছিলাম এবং পয়েন্টেও আমাদের সব থেকে বেশি ছিল। কিন্তু যেহেতু চ্যাম্পিয়নরা ফরম্যাট, এটা মানে যতই আপনি পয়েন্টটা আগাই থাকেন ওইটা খুব একটা ভ্যারি করে না। তারপর আমরা সেকেন্ড হয়েছি, তো হালকা নিজেদের উপর একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে। ঠিক আছে, এগুলো নিয়ে সব কিছু নিয়ে কথা বলবো। আমি একটু দর্শকদেরকে ওয়েলকাম করে আসি। যে দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের গল্পের সঙ্গে আছি তানভীর হাসান। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে এই সময় স্পোর্টস প্লেয়ারদের মধ্যে খুবই জনপ্রিয় একজন প্লেয়ার তাহসিন হাসান রুদ্র। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, অনেক বিষয় নিয়ে আড্ডা হবে, আশা করি ভালো লাগবে, সঙ্গেই থাকুন। থাকা হয় কোথায় আপনার এমনিতে? আমি থাকি ফরিদপুরে। ফরিদপুরে। আমার মাথায় প্রথম একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমি যখন থেকে তাহসিন বা রুদ্র বা বাকি সবাইকে চিনি তখন থেকে আমি আরএসকে চিনি, দ্যাটস মিনস রেড হক্স। কিন্তু রেড হক্স এখন টাইটান স্পোর্টস হয়ে গেছে, নামটা চেঞ্জ হলো কেন? টাইটান স্পোর্টস ক্লাব হচ্ছে একটা চাইনিজ অর্গানাইজেশন। সো বাংলাদেশে খুব একটা অর্গানাইজেশনের এক্সিস্টেন্স নাই, যেহেতু স্পোর্টস বাংলাদেশে খুবই নিউ একটা ওয়ার্ড মানুষদের জন্য। সো খুব একটা অর্গানাইজেশন বাংলাদেশে এক্সিস্ট করে না যারা মনে করেন প্লেয়ার্সদের ভালো একটা স্যালারি প্রোভাইড করতে পারবে। সো এই জন্যই আমাদের আর কি যে চাইনিজ অর্গানাইজেশনে যাওয়া, তো চাইনিজ অর্গানাইজেশনের আন্ডারে থাকার কারণে আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে। এই নাম কি আবার পরিবর্তন হবে? যখন আমাদের সাথে এদের কন্ট্যাক্ট এক্সপায়ার্ড হয়ে যাবে তখন আবার আমাদের নাম আবার রেড হক্স হয়ে ব্যাক করবে। যাই হোক, আমার কাছে রেড হক্সটাই ভালো লাগে, কারণ আমি শুরু থেকে রেড হক্স নামে চিনি আর কি। আমি একটু প্রথমে স্পোর্টস নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে FFWS স্প্রিং যেটা 2026 শেষ হলো। এই যে আপনি একটা কথা বলছিলেন না, যে পয়েন্টের দিক থেকে আমরা এগিয়েছিলাম, কিন্তু ফ্রি ফায়ার যে সিস্টেমের কাছে বুইয়াটা আসলে আপনারা না পাওয়াতে কিন্তু আপনারা রানার আপ হয়েছেন, চ্যাম্পিয়ন হননি। এই যে এটা আমি আগেও দেখেছি যে একটা দল পয়েন্ট টেবিলে এগিয়ে আছে কিন্তু সে চ্যাম্পিয়ন হচ্ছে না। আমরা যে ক্রিকেট ফুটবলে কি দেখি, যে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকে সেই তো চ্যাম্পিয়ন হয়, তাই না? এই নিয়মটা কেন, বা এটা নিয়ে কি আপনার কোনো অবজেকশন আছে যে খেলে আমরা পয়েন্ট পাই কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছি না? অবজেকশন বলতে আমাদের খারাপ লাগে যে এরকম একটা ফরমেশন দিয়েছে। আসলে খেলাটাকে আরও রোমাঞ্চকর করার কারণেই আসলে গারিনা এই ফরম্যাটটা প্রোভাইড করছে, যাতে মানুষজন খেলা দেখে আরও বেশি মজা পায়, যে ম্যাচটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে না, ম্যাচটা আরও ইন্টেন্স করার জন্য আসলে এই ফরম্যাটটা দেওয়া। সো যারা গেম প্লে করে তাদের কাছে এটা খুবই একটু বিরক্তিকর জিনিস যে আমরা পয়েন্ট টেবিল আগাই থাকার পরেও আমরা চ্যাম্পিয়ন হতে পারতেছি না। কিন্তু যারা বাইরে থেকে দেখে তাদের জন্য আবার জিনিসটা অনেক এন্টারটেইনিং, কারণ ইন্টেন্স থাকে, ফাইট হয় একটা। যেমন এটাকে মনে হয় চ্যাম্পিয়ন রাশ ওপেন বলে, রাইট? ধরুন এবার তো নিয়ম ছিল যে 90 পয়েন্ট যার হয়ে যাবে তার জন্য চ্যাম্পিয়ন রাশ ওপেন। এখন ধরুন আপনি অনেকগুলা বুইয়া পেলেন চ্যাম্পিয়ন রাশ ওপেন হওয়ার আগে, আপনার পয়েন্ট হচ্ছে 170, একটা টিম পয়েন্ট পেলো 90, পরের ম্যাচে সে বুইয়া পেয়ে গেল, তার মানে কি ওই টিমটাই চ্যাম্পিয়ন হয়ে গেল। তাহলে এই যে এত কষ্ট করে এতগুলা বুইয়া নিয়ে এতগুলা পয়েন্ট নিয়ে আমি এগিয়ে থাকলাম, তখন মনে হলো যে মানে তাহলে লাভটা হলো কি? কারণ পয়েন্ট টেবিল দেখে মনে হলো যে আরো অনেক ভালো টিমও ছিল, আসলে বুইয়া পায়নি কিন্তু যাওয়ার মতন। যেই 12টা টিমই তো ছিল এবার, তাই না? এবারে ফাইনালে 12টা টিমের সঙ্গে খেলে এবং তার আগে তো প্রক্রিয়ার মাধ্যমে এখানে এসেছেন। আমি প্রসেসটা জানতে চাই যে কিভাবে আপনারা এবার স্পোর্টস ওয়ার্ল্ড কাপ যে প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে সেটা টিকিটটা কনফার্ম করলেন? আচ্ছা, সো এটা থাকে হচ্ছে একটা ওপেন রেজিস্ট্রেশন, মানে যে কেউ আর কি খেলতে পারবে, খেলে আপনি চাইলে কোয়ালিফাই করতে পারেন। মিনিমাম মনে করেন 30 থেকে 40 হাজার টিমস, মানে প্রায় 4-5 লাখেরও বেশি প্লেয়ার্সরা মনে করেন এইটা কম্পিট করছে। কম্পিট করার পর আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমাদের আস্তে আস্তে গ্রুপ পর্যায়ে শেষ করে 72টা টিমকে কনফার্ম করা হয়েছে। দেন ওইটা থেকে 48 টিমস থেকে তারপর আরও বাকি কিছু টিম বাদ গেছে, তারপর 36 টিমস থেকে 24 টিমস, অ্যান্ড 24 টিমস থেকে 18টা টিম নিয়ে আমাদের লিগ স্টেজ থেকে 12টা টিম নিয়ে আমাদের ফাইনাল অর্গানাইজ করা হয়েছে। আচ্ছা, ফাইনালে যারা চ্যাম্পিয়ন হয়েছে, রানার আপ হয়েছে, তাদের প্রাইস পুলটা কত ছিল এবার? আমাদের মোট প্রাইস পুল মেবি 60 লাখ ছিল, এটা হচ্ছে মোট প্রাইস পুল। সো যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা পেয়েছে 20 লাখ টাকা, অ্যান্ড আমরা পেয়েছি 12 লাখ টাকা সেকেন্ড হয়ে। আর বাকিগুলো হচ্ছে অন্যান্য টিম, হ্যাঁ, এরকম 8 লাখ, মানে একটু একটু করে কমছে আর কি। আপনারা যে রেড হক্স, আপনারা তো এর আগে EWC সৌদি আরবে খেলে এসেছেন, তারপর হচ্ছে ইন্দোনেশিয়াতে গিয়েছেন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ খেলতে। সো ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ভালোই আছে আপনাদের। আর নতুন একটা যে টিমটা এবার চ্যাম্পিয়ন হয়েছে, স্ট্র হেডস। সো স্ট্র হেডসের খেলা দেখে আপনার অবজারভেশন কি? স্ট্র হেডস পারফরমেন্স ভালো দিয়েছে, তারা চ্যাম্পিয়ন হয়েছে। আসলে এখানে তাদের আমি বলবো না লাকের খেলা, তারাও
যথেষ্ট ভালো খেলেছে বলেই তারা চ্যাম্পিয়ন হইতে পারছে, এবং তাদেরকে শুভকামনা যেন তারা ইন্টারন্যাশনালে ভালো করতে পারে, যেহেতু তারা প্রথমবার যাবে, এক্সপিরিয়েন্সের একটু কমতি থাকলেও তারাও চেষ্টা করবে যেন তারা ভালো করতে পারে। আমরা এইসব প্রসঙ্গ নিয়ে আরও কথা বলবো, কিন্তু এখন একটু ব্যক্তি তাহসিনের কাছে চলে আসি। তাহসিন, আপনি ই স্পোর্টসের সঙ্গে জড়িত, গেরিনার সঙ্গে কাজ করছেন, অর্থাৎ ফ্রি ফায়ারের প্লেয়ার হিসেবে কাজ করছেন এবং প্রফেশনাল, রাইট? কত দিন হলো আপনি এই ফ্রি ফায়ারের সঙ্গে আছেন এবং কবে থেকে শুরু হলো? কারণ আমি প্রশ্ন করব, আমাদের দেশে তো যে প্রেক্ষাপট, তাতে তো আমরা ই স্পোর্টস, ফ্রি ফায়ার, পাবজি বললেই কিন্তু আমরা ভাবি যে এটা নিষিদ্ধ গেম, ব্যান গেম, খেলে ছেলে আসক্ত হয়ে যাচ্ছে, নেশা হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। সেখানে আপনি পারিবারিকভাবেই এখান থেকে এসেছেন, কিভাবে এটা? গেম খেলা আমি শুরু করি 2019 সাল থেকে, তখন আমি ক্লাস 6-এ পড়তাম। সো আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম ছোটোবেলায়। সো পড়াশোনার পাশাপাশি আমি যখন ফ্রি টাইম পেতাম, বিকেলে বাইরে খেলতাম, অ্যান্ড রাত্রেবেলা ফ্রি টাইম পেলে হচ্ছে গেমে টাইম দিতাম, মানে হালকা পাতলা গেম টেম খেলতাম। সো ওরকম গেম খেলতে খেলতে যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হয় 2024 সালের আমি এসএসসি দিয়েছি, বাট 2023 সাল থেকে হচ্ছে আমি স্পোর্টসের সাথে জড়িত। সো প্রথমের দিকে আমার ফ্যামিলি সাপোর্ট খুব একটা ছিল না যে ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে স্পোর্টসের জন্য, কারণ আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। সো ফ্যামিলি চাইতোই যে আমার ছেলে ডক্টর হোক, আমার মার খুব ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব। সো আমি পড়াশোনায় এগিয়ে যাচ্ছিলাম ভালো। তো যখন আমার এসএসসি শেষ হলো, এসএসসি শেষ হওয়ার পরে 3 মাসের তো একটা ব্রেক থাকে, তো ওই ব্রেকটাতে আমি স্পোর্টসে খুব মনোযোগ দিলাম। মনোযোগ দেওয়ার পরে আমি তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, আমার ভিতরে স্কিল আছে, আমার ভিতরে ট্যালেন্ট আছে, আমি যদি এটাকে কাজে লাগাইতে পারি আমি এইখানে অনেক শাইন করতে পারবো। আর এটা আমার হচ্ছে প্যাশন ছিল, যে আমি মানে প্যাশন থেকে আর কি স্পোর্টসটা খেলতাম। তো আমি আমার প্যাশনটাকে কাজে লাগিয়ে স্পোর্টসে খেলতে খেলতে দেন ওই সময় আর কি এফএফবিসি ফল আসলো 2025। তো ওইটাই খেলতে 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 আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে, তো পড়াশোনার খুব একটা চাপ ছিল, আবার চাপ ছিল না, কারণ ফার্স্ট ইয়ার তো খুব একটা প্রেশার আমি নিই নাই। সো তারপরে আমি খেলতে খেলতে হঠাৎ করে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে আমি কোয়ালিফাই করে ফেললাম। তো তখন আর কি আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করলো, কারণ আমরা এমন একটা দেশে বিলং করি যেখানে গেম মানে হচ্ছে সময় নষ্ট। তো ওরকম একটা গেম খেলে আমি নিজের দেশকে বাইরে গিয়ে রিপ্রেজেন্ট করবো, সো এটা অনেক বড় একটা ব্যাপার ছিল। আচ্ছা, তো যখন আপনার এই যে ইডাব্লিউসি অর্থাৎ ওয়ার্ল্ড কাপটা নিশ্চিত হলো, সৌদি আরব যাচ্ছিলেন, মানে ওই মুহূর্তে আব্বু আম্মুর বক্তব্যটা কি ছিলাম সেটা একটু আগে জানতে চাই। আমার বাবা মা অনেক খুশি ছিল। আমার মার কথা অলওয়েজ এইটাই ছিল যে আমি যাই করি না কেন আমি যেন খুশি থাকি আর কি, মানে আমার যে স্যাটিসফ্যাকশন ওইটা থাকে। সো আমি সবাই আগে আমি আম্মুকে বলছি যে আম্মু আমি কোয়ালিফাই করে ফেলছি। তো আমার আম্মু অনেক খুশি ছিল যে লাইক আমি তো এমন না যে লাইক এডুকেশন খারাপ গেছিলো দেখে গেমে অ্যাডিক্টেড হয়ে এই টাইপের ইউজ করছি। আমার এটা প্যাশন ছিল, তাই আমি এই দিকে স্পোর্টসে আসছি। সো আমার মার জন্য এটা একটু হার্ডও ছিল, কারণ তার স্বপ্ন ছিল যে তার ছেলে আর কি ডাক্তার হবে। সো ওইটা অ্যাভয়েড করে আমি আমার প্যাশনের দিকে আগে গেছি। তাও আমার মা আমাকে অনেক সাপোর্ট করছে, এখনও সাপোর্ট করে। পড়াশোনা তো এখনো চালিয়ে জি, যাচ্ছেন? পড়াশোনা কিসে আছেন এখন? আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার আছে, মানে সামনে আপনার পরীক্ষা জি, আছে, জি। তাই না? আমি আসবো 24-25 পেরিয়ে 26-এ আসবো। আমি যদি প্রশ্ন করি যে 26 সাল চলছে, ই স্পোর্টস ক্যারিয়ারে এসে, কারণ আমরা ই স্পোর্টস মানে আমরা শুনি যে জুয়া, জি। অনেকে বলে যে এটা তো অনলাইন ক্যাসিনো, জুয়া খেলা হচ্ছে হ্যান ত্যান। কিন্তু আমি যতটুকু জানি আপনারা বেশ ভালো ইনকাম করেন। আমি যদি বলি যে আপনি এই পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন এই ই স্পোর্টস খেলে বা ফ্রি ফায়ার খেলে? এগুলো আর কি পাবলিশই করা আছে বিভিন্ন সাইটে, কারণ আমাদের স্পোর্টস ক্যারিয়ারদের প্রত্যেকটা প্লেয়ারদেরই ক্যারিয়ারে কত রেভিনিউ থাকে ওটা পাবলিশ করা থাকে। আমি অ্যারাউন্ড অফিসিয়াল থেকে $20,000 মতো ইনকাম করেছি, এটা বাংলাদেশে 21-22 লাখ এরকম হবে। আচ্ছা, মানে 22 লক্ষ টাকার মতো আপনার অফিসিয়ালি আছে। আর আমি যদি আনঅফিসিয়ালি হিসাব করতে চাই সব মিলিয়ে? আনঅফিসিয়ালি কখনো আমরা ওইভাবে কাউন্ট করি নাই, বাট হবে আই গেস $30,000 কিংবা সবগুলো মিলিয়ে। এরকম হবে। তার মানে হচ্ছে যে আপনি যদি পেশাদার হিসেবে খেলতে চান তাহলে একটা ভালো ইনকাম কিন্তু জি, আছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ফ্রি ফায়ার খেলে কি আসলে আসক্তি হয় বা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, এবং এখান থেকে কি জুয়া খেলার কোনো চান্স আছে কিনা? আমি আপনার থেকে সরল এবং মূল স্বীকারোক্তিটা চাইবো। আপনি চাইলে যে কোনো বিষয়ে আর কি আসক্তি আনতে পারেন। মনে করেন যারা বাইরে ক্রিকেট ফুটবল খেলে তাদের ভিতরেও কিন্তু একটা আসক্তি আছে, যে অনেকে মনে করেন সকাল থেকে রাত পর্যন্ত খেলতেই থাকে, তাদের এটা ভালো লাগে। এখন অ্যাডিকশন এটা ফুললি আপনার উপরে, যে আপনি জিনিসটাকে কি হিসাবে নিতেছেন। এখন আমরা যেমন স্পোর্টস খেলি, আমাদের জন্য এটা প্রফেশন, আমরা খেলতেছি। বাট আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন পড়াশোনা করতাম, তখন এটা আমি আর ভালো লাগা থেকে গেমটা খেলতাম 2-3 ঘন্টা, ঠিক আছে। বাট যারা অ্যাডিক্টেড তাদের হিসাব আলাদা। যারা অ্যাডিক্টেড তারা বিভিন্ন জিনিস নেশায় আসক্ত হইতে পারে। তারা যাদের অ্যাডিকশনে যাওয়ার কথা তারা যাবেই, আসক্ত হবেই তাদেরকে আপনি ঠেকাতে পারবেন না। এখন ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর কি, যে তারা নিজেরাই নিজেদের ক্ষতি চায়, এখন তাদের তো কিছু করার নেই। এবং হ্যাঁ, আর এই যে আমাদের জিনিসটাকে গ্যামলিং এর সাথে তুলনা করা হয়, এরকম হলে তো ক্রিকেট ফুটবল এগুলোও জুয়াই হতো, কারণ এরা
এটাও তো টুর্নামেন্ট, আমাদেরটাও টুর্নামেন্ট। এমন না যে আমাদের নিজেদের পে করে খেলা লাগতেছে, এটা একটা ওয়েল অর্গানাইজেশনগুলো থেকে আসা টুর্নামেন্টস। ইভেন আপনারা এগুলো লাইক স্পন্সর থাকেন, মিডিয়া পার্টনার থাকেন, স্যামসাং হোক, এলজি হোক, যত বড় বড় কোম্পানি থাকে এবং যত ফোনের কোম্পানি থাকে তারাও এখানে ইনভেস্ট করতেছে। এক্স্যাক্টলি যেই সিনারিওটা আমরা ক্রিকেটে দেখি অফলাইনে হয়, আমাদের এটা জাস্ট অনলাইনে হয়, এটাই ডিফারেন্স। এবং একটা বিষয় মানে দর্শকদেরকে তথ্য দেওয়া উচিত, যেমন গত বছর যখন ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ছিল, ওটা প্রাইস মানি ছিল 830 কোটি টাকা। আই থিঙ্ক ফুটবল ক্রিকেটেও এত টাকা প্রাইস মানি দেয় না, রাইট? এবং আপনার গত বছর তো মনে হয় 18টা দল খেলেছিল, 18টা দলের মধ্যে যেই দল 18তম হয় সেও তো মনে হয় প্রায় 30-40 টাকার মতো একটা প্রাইজ মানি পায়। অর্থাৎ আপনি এখানে কিন্তু খেলার পর হিউজ একটা আছে। এবারের প্রাইজ মানি কত ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে? আমি শুনছি 12 কোটি 30 লাখ টাকা। 12 কোটি 30 লাখ। 12 কোটি 30 লাখ টাকা যদি চ্যাম্পিয়ন হয় সেই দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। হ্যাঁ জি, মানে সবগুলা গেমস মিলাই হচ্ছে 12 কোটি 30 লাখ টাকা, এক একটা গেমের আলাদা আলাদা আর কি ভাগ করা আছে। এবং সাম্প্রতিক যে পরিসংখ্যান বলছে যে ই স্পোর্টসের মার্কেটটা কিন্তু হলিউড মার্কেট থেকে এখন বড় হয়ে গেছে। জি, আসলে বাইরের দেশগুলোতে স্পোর্টস অনেক বেশি আগায় গেছে, আমাদের দেশে এতটা গ্রো না হলে বাইরের দেশে স্পোর্টসটাকে ওরা মনে করেন যে একটা কি বলবো আমি ফাংশন হিসাবে দেখে, মানে আলাদাই ফেস্টিভ্যাল ওদের কাছে এটা একটা, যে স্পোর্টসকে আমরা এনজয় করতেছি আর কি। যেমন এইবার সৌদি আরবে হওয়ার কথা ছিল আমাদের স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, কিছু কারণে হয় নাই। সো এটা ফ্রান্স পেয়ে ওরা এটাকে ফেস্টিভ্যাল হিসেবে এনজয় করতেছে, যে আমাদের জন্য এটা একটা অকেশন। সো ওদের কাছে এটা অনেক বড় কিছু না। এবার মূলত হচ্ছে যেহেতু বৈশ্বিক পরিস্থিতি ভালো নয়, ইরান বারবার সৌদি আরবে আক্রমণ করছে, এই কারণে শেষ পর্যায়ে এসে সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছে যে ফ্রান্সের প্যারিসে এবারে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে এবং হস্তান্তর করে দেওয়া হয়েছে। 6 জুলাই মনে হয় শুরু হবে। ঠিক আছে, ইন্দোনেশিয়া প্রসঙ্গে আসি। আপনি তো ইন্দোনেশিয়া গিয়েছেন, আমিও গিয়েছিলাম সেখানে। আমি ইন্দোনেশিয়াতে গিয়ে দেখলাম যে আমাদের দেশে যেরকম ক্রিকেট ফুটবল খেলার জন্য লাইন ধরে টিকিট বিক্রি হয়, ফ্রি ফায়ার দেখার জন্য তাদের ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হচ্ছে, লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। মানে একটা অন্যরকম পরিস্থিতি। আর আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপট বলি, ঠিক তার বিপরীতটা। তফাৎটা কেন এই জায়গাতে? আমি যখন ইন্দোনেশিয়াতে গেছিলাম, ইন্দোনেশিয়ার যে প্রাইম মিনিস্টার উনি পর্যন্ত আমাকে গ্রহণ করছিল, যে গলায় যে একটা কি দেয় না, মানে যখন কেউ দেশে যায়, হ্যাঁ, তো ওনারা আমাদেরকে মানে একজন মানে দেশের গর্ব হিসাবে দেখে, বলতে ওনাদের প্লেয়ার্সদেরকে, যে এরা হচ্ছে আমাদের দেশের গর্ব। যেভাবে ক্রিকেট কিংবা ফুটবল প্লেয়ার্সদেরকে বাংলাদেশে দেখা হয় যে এরা হচ্ছে আমাদের দেশের গর্ব, সো ওদের দেশে স্পোর্টস প্লেয়ার্সদেরকে এইভাবে দেশের গর্ব হিসাবে দেখা হয়। ওরা যখন এয়ারপোর্টে যায় ওদেরকে ওইভাবেই স্বাগতম করা হয়। বাট আমাদের দেশের সিনারিও অনেক আলাদা, এখানে স্পোর্টস এখন ওইভাবে ওয়েল অর্গানাইজড করতেই পারে নাই। সো আমাদেরকে ওইভাবে দেখেই নাই। আমাদেরকে আপনি একটু আগেই বললেন যে আমাদেরকে মনে করেন জুয়ারিদের সাথে তুলনা করা হয়। সো এত ব্যাকডেটেড একটা থিঙ্কিংওয়ালা কান্ট্রিতে তো এইভাবে আমাদের সাথে ম্যাচ কখনোই করবে না। ফ্রি ফায়ার, পাবজি সহ কিছু গেমকে কিন্তু আমরা জানি যে 2025 সালে একটা আগ মুহূর্ত পর্যন্ত ব্যান করে রাখা হয়েছিল। দ্যাটস ওয়াই এটা সাংগঠনিক থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ছিল। 2025 সালের 13 জুলাই আমি যদি ভুল না করি, তখন হচ্ছে ই স্পোর্টসটাকে জাতীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। তখন থেকে কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে। কিন্তু স্বীকৃতি দেওয়ার পরে কি বাধা কেটেছে? বাধা এখনও কাটেনি, কারণ পরপর 2টা ল্যান্ড টুর্নামেন্ট আমরা স্থগিত হতে দেখেছি, আমাদেরই টুর্নামেন্ট অফিসিয়াল। জি, তাহলে বাধা কিভাবে কাটলো? যদি ক্যান্সেলই হয় তাহলে তো বাধা কাটার মতো কিছু দেখলাম না। কেন আপনার কাছে কি মনে হয় যে প্রতি পরপর 2টা বছর কোটি কোটি টাকা দিয়ে আয়োজন করার পর শেষ মুহূর্তে ক্যান্সেল হয়েছে, এবং কখনো বলা হচ্ছে অজানা কারণে, বা কারণটা আসলে কেউই জানে না যে কেন স্থগিত হয়েছে বা স্থগিত করা হচ্ছে, ক্যান্সেল হয়েছে? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে আমাদের এখানে এখনও জিনিসটাকে নর্মালাইজ করা হয় নাই। স্পোর্টসকে যে মানুষ নর্মাল হিসেবে দেখবে, এখনও এটা হয় নাই। যখন বাংলাদেশে স্পোর্টস একদম নর্মাল হবে, বাইরের দেশে যেমন এটাকে ফেস্টিভ্যাল হিসেবে দেখা হয়, প্লেয়ার্সদেরকে আলাদা ভ্যালু দেওয়া হয়, এবং বাংলাদেশ বুঝবে যে এটা থেকে দেশেরও উন্নতি হবে, যে আলাদা একটা রেমিটেন্স আসবে দেশে। কারণ আমরা অনবরত যে প্রাইস পুলটা পাই, এটা কিন্তু বাংলাদেশ থেকে আসে না, এটা বাইরের কান্ট্রি থেকে আমাদের কাছে আসে। সো হিউজ একটা রেমিটেন্স আমাদের দেশ পায় যখনই আমাদের কাছে প্রাইস পুল আসে। ইভেন এখন তো স্পোর্টস থেকে ট্যাক্স পর্যন্ত পাচ্ছে দেশ, 15%। জি, 15% ট্যাক্স পর্যন্ত পাচ্ছে আমাদের দেশ। তাহলে এত কিছু রিলায়েবল জিনিসপত্র পাওয়ার পরেও যদি মানে জিনিসটাকে নর্মালাইজ না করতে পারে, তাহলে আর কবে করবে? তাহলে তো প্রশ্ন আসতে পারে যে আপনি ট্যাক্স নিচ্ছেন, তারপর হচ্ছে যে আপনি আবার বাধাও দিচ্ছেন, তাহলে আমি ট্যাক্স দিব কেন? এটাই আমাদের দেশের অ্যালগোরিদমটাই হয়তো এমন। এখন টাইম তো লাগবে, এখন সময় হবে, আস্তে আস্তে টাইম টু টাইম চেঞ্জ হবে। ইনশাল্লাহ আমরাও একদিন স্পোর্টস ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে অর্গানাইজ করতে পারবো যদি সব ঠিক থাকে। তো সেক্ষেত্রে আপনারা যখন দেশের বাইরে খেলতে চান, আমরা ধর ফুটবল, ক্রিকেট বা অন্যান্য অ্যাথলেটদেরকে দেখি যে সরকার থেকে সহায়তা করা হয়, যেহেতু আপনারা অনেক
বঞ্চিত আমি বলবো। ইমিগ্রেশন বা এয়ারপোর্টে কি আপনাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হয়? এবার আমরা যখন FFWS গিয়েছিলাম ইন্দোনেশিয়াতে, তো আমাদের ম্যানেজমেন্ট অনেক সুন্দরভাবে আমাদেরকে ম্যানেজ করছে। বাট ফার্স্ট টাইম যখন আমরা স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যাই, মেবি আমাদের 3 ঘন্টার মতো ইমিগ্রেশনে আটকায় রাখা হয়েছিল। আমাদেরকে অনেকভাবে ভেরিফাই করছে, আমাদের ইনভিটেশন লেটার, দেন আমাদের পাসপোর্টস, দেন আমরা ইভেন আমরা সময় টিভিতে একটা পডকাস্টও দিয়েছিল আমার 2 এক্স টিমমেট বলতেছি, কারণ আমারই টিমমেট, আমার কাফি ভাই আর নিজাদ ভাই। সো ওনারা ইভেন আমরা ওইটাও দেখাইছি তাদেরকে ইমিগ্রেশনে, যে দেখেন আমাদের যদি ভেরিফাই না হইতো তাহলে আমাদের অফিসিয়াল মিডিয়া চ্যানেল থেকে আমাদের কেন এইভাবে ডাকা হবে। সো অনেক কষ্ট করার পরে তারপর আমাদের প্রায় 3 ঘন্টা পর ইমিগ্রেশন থেকে ছাড়া হয়েছে। মানে তারা আপনাদেরকে ইমিগ্রেশনে আটকে ছিল হেনস্থা কেন? করা এক কথায়। কেন আটকে ছিল কেন? মানে অবজেকশনটা কি ছিল? তাদের অবজেকশন যে বাংলাদেশ থেকে আজ পর্যন্ত তো তারা কখন স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কি এরকম কোনো ওয়ার্ডই তারা শুনেনি। আচ্ছা। এইগুলা কি ভাই? হ্যাঁ। ওয়ার্ল্ড কাপ শুনছে, ফিফা ওয়ার্ল্ড কাপ হবে, ক্রিকেট ICC, ওয়ার্ল্ড কাপ হ্যাঁ। হবে, এইগুলা শুনছে। গেম খেলতে কে দেশের বাইরে যায়? আচ্ছা। এটা তাদের কাছে খুবই অবাক করা লাগছে। ইভেন 2-3 জন পুলিশ অফিসার আমাদের সাথে বসে আড্ডা পর্যন্ত দেওয়া শুরু করছে যে এটা কি, তার ছেলেও তো গেম খেলে, হ্যাঁ। তারপরে তার ছেলেও কি এগুলা করতে পারবে কিনা। মানে ওনারা আর কি খুশি আমাদেরকে নিয়ে, মানে যে- ওনাদের কাছে ধারণাই নাই যে জি। ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ নামে কিছু একদম একটা হয়। নতুন শব্দ ওনাদের কাছে। হ্যাঁ, এবং আরও একটা বিষয় ছিল, আমার কিছু অভিজ্ঞতা আছে, যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপটা কি, তো আমি যখন বললাম যে নেইমার নিজে এসে খেলে যায়, জি। এবং সৌদি আরবের যে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসিডর ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ঠিক আছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো হচ্ছে এটা ব্র্যান্ড অ্যাম্বাসিডর। বাদশাহ সালমানের যে ছেলে, উনি তো এটা সব কিছু অর্গানাইজ করে। হ্যাঁ, আমি যে সৌদি আরবের সব কিছু হয়েছে অর্গানাইজ করে সৌদি আরব, এবং সেখানে একটা সিটি তৈরি করা হয়েছে ই স্পোর্টসের জন্য। তখন অনেকে বলছে কি বলে, আমরা তো মানে বাচ্চা কাচ্চাকে খেলতে দেই না, এত কিছু হয়ে যাচ্ছে। মানে বিষয়টা আসলে কি, এখানে কিছুটা অজ্ঞতা আছে। অনেকে ই স্পোর্টসটাকে ওই যে বললাম না, যে ক্যাসিনো বা অনলাইনের সঙ্গে জড়িয়ে ফেলছে। অনেকে ভাবছে যে এই গেমসটা মানে টাকা দিয়ে খেলতে হয়, এখানে দ্যাটস ওয়াই তাদের সন্তান দেখেন, খারাপ হয়ে যার যাচ্ছে আর কি। নষ্ট হওয়ার সে কিন্তু সবভাবে নষ্ট হতে পারে। মানে প্রত্যেকটা বয়স পরেই পোলাপান মনে করেন যে নেশাগ্রস্ত হবে, টাকা পয়সা নষ্ট করবে। এখন অনেকে গেমে টাকা নষ্ট করে, স্বাভাবিক, এরা করবেই। যারা মনে করেন ক্রিকেট ফুটবল খেলে, ক্রিকেট ফুটবলেও কিন্তু এলাকায় মানুষজন জুয়ার মতো খেলে, অনেকে আইপিএল হলে কিন্তু দোকানে দোকানে আমি দেখেছি যে ইভেন আইপিএলেও তো হাজার হাজার মানুষ টাকা লাগায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এগুলোও জুয়া না? এবং ফেসবুকও কিন্তু একটা আসক্তি। আপনি ফেসবুক পজিটিভলি জি, অনেকে রিলে আসক্ত। হ্যাঁ, এই জিনিসটা অনেকে হয়। সো গেমস খেললে যে আসক্তি হয়, বিষয়টা এমন না। আমি একটু রেড হক্সের পারফরমেন্স প্রসঙ্গে চলে আসছি। বাংলাদেশে যদি আমি দেখি, রেড হক্স একটা অপ্রতিরোধ্য দল। যখনই কোনো টুর্নামেন্ট হয়, ধরুন আমি ব্যক্তিগতভাবে যখন আমি ফলো করি, এইটা আমি ধরে রাখি যে রেড হক্স চ্যাম্পিয়ন হচ্ছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ থাকে না, কারণ অন্য দল এখনও সেই জায়গায় আসতে পারেনি, সেটা সাংগঠনিকভাবে যাই হোক। কিন্তু যখনই আমরা দেখেছি যে রেড হক্স বিশ্বমঞ্চে গিয়েছে, সেটা ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ বলি কিংবা ইন্দোনেশিয়াতে বলি, তখন আমার কাছে মনে হয়েছিল যে বিশ্বের অন্যান্য দলগুলোর তুলনায় রেড হক্স অনেক দুর্বল। সেটা আমি টিম ফ্যালকনের কথা বলতে পারি, টিম ইভোসের কথা বলতে পারি, আর অনেক টিম আছে, এবং আমার নিশ্চয়ই আসলে অনেক কিছু দেখা আছে যেটা আমার বলা উচিত হবে না। আসলে রেড হক্স বাংলাদেশে অপ্রতিরোধ্য হলো কেন ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড মঞ্চ, মানে বিশ্ব মঞ্চে গিয়ে দুর্বল দলের পরিচয় দিচ্ছে? আচ্ছা, বাইরের দেশে যে টিমগুলোর নাম আপনি উল্লেখ করলেন, টিম ফ্যালকনস, ইভোস ডিভাইন, এগুলো হচ্ছে একটা মানে ওয়েল অর্গানাইজড অর্গানাইজেশনের আন্ডারে আর কি এরা আছে। মানে পুরো অর্গানাইজড, এদের সব কিছু অনেক ডেভেলপড এরা। মানে এদের স্পোর্টসের যে বুট ক্যাম্পগুলো থাকে, বুট ক্যাম্প বলতে এরা যেখানে একসাথে থাকে, ওগুলো একটা মেনশনের মতো, মানে অনেক বড় বড় অর্গেরা, লাইক বিশ্বের সব থেকে বড় বড় অর্গানাইজেশনের ভিতরে এরা পড়ে। সেখানে মনে করেন বাংলাদেশে প্রপার সাপোর্ট আমরা ফ্যামিলি থেকেই পাই না। সেখানে এত বড় সাপোর্ট, মানে গভর্নমেন্টের সাপোর্টটা হচ্ছে বাইরের দেশের টিমসগুলো পেয়ে থাকে। এখন বাংলাদেশের সার্কামস্ট্যান্সেসই হচ্ছে এমন যে মিলাইতে পারি নাই আমরা এখনও, স্পোর্টসটাকে ওইভাবে দেখাই হয় নাই। সো যখন বাংলাদেশের অ্যালগোরিদমটা চেঞ্জ হবে, মানুষ বুঝবে যে স্পোর্টস জিনিসটা আসলে কি, স্পোর্টসে টাকা ঢালবে, দেন আমাদের যে কোচিং স্টাফ, দেখেন বাংলাদেশ থেকে আমরা 2025 সালে প্রথমবার দেশের বাইরে গেছি স্পোর্টস খেলতে। অন্যদিকে আপনি যে টিমসগুলোর নাম বলেন, ওরা 2019 সাল থেকে ওয়ার্ল্ড ওয়াইড এইভাবে খেলে আসতেছে। তো ওদের এক্সপিরিয়েন্সটা হিউজ, আমাদের জন্য এটা একদমই নিউ এক্সপিরিয়েন্স। আর জাস্ট আমরা চোখের সামনে যে পারফরমেন্সটা দেখি, ওই পারফরমেন্সটার পিছনে কোচের অনেক বেশি অবদান থাকে। বাংলাদেশে ওরকম কোনো কোচই নেই, প্লেয়ার্সরাই অতটা ডেডিকেটেড কিংবা এক্সপিরিয়েন্স প্লেয়ার বাংলাদেশে খুব কম। এখন আপনি যদি আপনার টিমকে ওরকম প্রপার কোনো কোচিং স্টাফ কিংবা ওরকম প্লেয়ার্স কিংবা ওরকম অর্গানাইজেশন কিংবা কোনো টাকা পয়সায় না দিতে পারেন, তাহলে তো তারা কোনো দিনই ওরকম ভালো পারফরমেন্স বাইরের দেশে দিতে পারবে না। এবং আরেকটা বিষয় আমি নিজে দেখে অবাক হয়েছি, যখন ইন্দোনেশিয়া গেলাম, দেখলাম যে ওদের প্লেয়াররা, রাশিয়া মনে হয় নাম, রাশিয়া, দেখলাম যে স্পোর্টি কার নিয়ে আসতেছে। আচ্ছা, আমি রাশিয়ার ব্যাপারে কিছু বলি। হ্যাঁ হ্যাঁ, 7 বছর থেকে ওর বাবা ওরা দিয়ে ইউটিউবিং করায়। আচ্ছা, 7 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার্স ওর চ্যানেলে। ওকে ইভোস যখন ওর বয়স মেবি 11 আর 12,
তখন থেকে ইভোস ওকে ফিউচার ইনভেস্টমেন্ট হিসাবে নিয়ে রাখছে যে এই ছেলের বয়স যখন 16 হবে, রিকোয়ারমেন্ট পূরণ হবে, তখন থেকে আমরা ওকে খেলাবো, ফিউচার ইনভেস্টমেন্ট। সো ভাবেন একটা প্লেয়ারকে পিছিয়ে কতটা ইফোর্টস দিছে এরা, কতটা ইফোর্টস দিয়ে প্লেয়ারটাকে ক্রিয়েট করছে এরা। এমন না যে প্লেয়ারটা যা স্কিল ছিল বলে তুলে আসছে, অর্গানাইজেশনে কত বড় একটা অবদান যে একটা ফিউচার ট্যালেন্টকে ওরা নিজেরা গ্রো করায়, তারপর ওদের টিম এখন পারফর্ম করাইতেছে, পারফর্ম করার পরে ইডব্লিউসিতে চ্যাম্পিয়ন ওরা। এবং সবচেয়ে ধনী প্লেয়ার মনে হয় রাশিয়া না ফ্রি ফায়ারের সব থেকে ধনী প্লেয়ার হচ্ছে বুড়িরাম ইউনাইটেডের জয়না। আচ্ছা, ওনার ইনকাম কেমন বা কত উনি $4,50,000 এই পর্যন্ত আয় করেছে? আচ্ছা, আমি তো ভেবেছিলাম যে রাশিয়াই, কারণ ওর যে লাইভ দেখলাম আমি, মানে আপনি ওর কান্ট্রিতে গিয়েছিলেন না, এই জন্য আপনি মানে আমি তো বললাম যে এটা একটা ফেস্টিভ্যালের মতো। এই যে পরের বার এফএফডব্লিউএস থাইল্যান্ডে হবে, আপনার যদি সৌভাগ্য এখানে যাওয়ার, আপনি দেখবেন থাইল্যান্ডের প্লেয়ার্সদেরকে ওরা কতটা মানে আলাদা নজরে দেখে, মানে ওদের মিডিয়া কাভারেজ কিংবা যে গভর্নমেন্ট সাপোর্ট অনেক বেশি আলাদা হয় আমাদের থেকে। শুধু তাই নয়, আমি তো ইন্দোনেশিয়াতে গিয়ে দেখলাম যে ব্রাজিলের টেলিভিশন চ্যানেলগুলো থেকে রিপোর্টার এসেছে, যখন খেলা হচ্ছে তখন তারা সরাসরি লাইভ সম্প্রচার করছে। তবে ওই জায়গা থেকে আমার একটু ভালো লেগেছে এই কারণে যে অন্যান্য চ্যানেল বা অন্যান্য দেশ কতটুকু কী করেছে আমি জানি না, কিন্তু আমাদের বাংলাদেশের টিমের সঙ্গে মিডিয়ার সাপোর্ট ছিল, আমরাও সেখান থেকে লাইভ সম্প্রচার করেছি। এটা আমার কাছে ভালো লেগেছে যে আমরা যত পিছিয়ে থাকি না কেন, এই একটা জায়গায় হয়তো আমরা এখনো এগিয়ে আছি। ঠিক আছে, এবার একটু বলতে চাই যে দেশের অন্যান্য প্লেয়ারও তো আছে বাংলাদেশে, ধরুন আপনাদের টিমে তো আছে, আমি ওদের ব্লেড বলে, ফ্লিকার বলে, হ্যাঁ, এদের ইনকামটা কেমন হতে পারে? আমার আর ব্লেডের ইনকাম কাইন্ড অফ সিমিলার, কারণ আমরা একই জায়গা থেকে শুরু করেছি। ফ্লিকার মাঝপথে আমাদের থেকে একটু পিছিয়ে গেছে, কারণ অন্য টিমে গিয়ে খেলেছিল মাঝখানে, সো ও একটু পিছিয়ে গেছে আমাদের থেকে। তাছাড়া আমার আর ব্লেডের ইনকাম একদম সিমিলার, দুজনই সেম মানের টাকা আমরা স্পোর্টস থেকে আর্ন করছি। আচ্ছা, রেড হক্স থেকে একটু বাইরের প্রসঙ্গে যাই। রেড হক্স ছাড়াও তো এখন অনেক টিম আছে, যেহেতু ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে অনেক ধরনের কি বলে লিগ চালু হয়েছে সে ব্যাপারগুলোতে। তো অন্যান্য টিমগুলোকে কি অর্গানাইজ রেড হক্সের মতো অর্গানাইজেশনের মতো আসা সম্ভব কি না? এদের ব্যাপারে কি ইনভেস্ট আসতেছে বা আসবে? ফিউচারে অবশ্যই তাদের বিষয়ে ইনভেস্ট আসবে, কারণ আমরা অনেক দিন যাবৎ পারফরমেন্স করার পর তারপর আমরা মনে করেন যে এরকম যে স্পন্সরশিপ এটা পাইছি। আমাদের স্পন্সরশিপ কিন্তু আমরা আগে থেকে যে পাইছি এমন না, আমাদের স্পন্সরশিপ এই যে খুবই রিসেন্ট টাইমে পাওয়া। সো অনেক দিন ধরে লং টার্ম ধরে আমরা পারফরমেন্স আমাদের ধরে রাখছি, তারপর আর কি আমরা এসে স্পন্সরশিপ পাইছি। সো বাকি টিম যারা পারফর্ম করতেছে এই সিজনে পারফর্ম করে যদি পরের সিজনে ফলো আপ করে ফেলে, তাহলে হয়তো তারা ওরকম কোনো স্পন্সর পাবে না, কিন্তু তারা যদি তাদের যে পারফরমেন্স এটা ধরে রাখতে পারে, অবশ্যই ভালো ভালো কোম্পানি বাইরে থেকে এসে তাদেরকে সাপোর্ট করবে। কিন্তু আমি যদি বলি, গত বছর আমরা চ্যাম্পিয়নের পাশাপাশি আরসিকে দেখেছিলাম, এই বছর আরসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কেন? মানে একটা টিম গত বছর যখন রানার আপ হলো, তারা কেন এবার একদম হারিয়েই গেল? কারণ বাংলাদেশে আর কি মানুষজন মনে করেন স্পোর্টসে আসার পরে ওই যে নিজের পারফরমেন্স ওইটা আর কি ধরে রাখতে পারে না, মানে একবার মানে স্যাটিসফ্যাকশন অনেক কমে চলে আসে আমার মনে হয় মানুষের ভিতরে, বাংলাদেশের মানুষের ভিতরে যে স্যাটিসফ্যাকশন ওইটা অনেক অল্পতে ওরা খুশি হয়ে যায়। ওরা ভাবছে যে আমরা একবার ইন্দোনেশিয়া চলে গেছি, আমাদের লাইফ সার্থক হয়ে গেছে, আমাদের আর কিছু লাগবে না। সো ওরা যে নিজের পারফরমেন্স নিজের মাইন্ডসেট সব নষ্ট করে ফেলছে। আচ্ছা, ঠিক আছে, আমরা খেলা থেকে বের হয়ে একটু ফ্যান ফলোয়ার এবং ই স্পোর্টসের পেজগুলোর কাছে চলে আসছি। বিশেষ করে এই ই স্পোর্টস কমিউনিটিটা আসলে সবাই কিন্তু একদম ইয়াং এজ, ধরুন বেশিরভাগ স্কুল কলেজ এই রিলেটেড। সো এখানে মনে হয় কেন জানি আমার কাছে মনে হয় যে একটা ফেসবুক পোস্ট দিয়ে ভোগান্তিতে ভুগতে হয়। আপনিও মনে হয় ভোগেন, বিষয়টা কি আপনার কাছ থেকে এক্সপেরিয়েন্স জানতে চাই। আমার কথাবার্তা অলওয়েজ অনেক সোজা সাপটা, আপনি তো আমাকে অনেক দিন ধরে চিনেন, আমি অনেক সোজা সাপটা কথাবার্তা বলি, মানে কে কি ভাবলো আমার কথাবার্তায় আমার খুব একটা যায় আসে না। বাংলাদেশের অডিয়েন্স হচ্ছে অনেক টক্সিক, মানে নিজের যে মতবাদ ওইটাকে আর কি ওরা সবার সামনে বই প্রকাশ করতে চায় যে আমার যে কথা এটা সবার উপরে ভ্যারি করে, তুমি যেই হও না কেন তোমার থেকে আমার কথা বেশি ইম্পর্টেন্ট, মানে নিজেকে কোচ দাবি করে এরা আর কি। পারফরমেন্স করি আমরা, ম্যাচের ভিতরে কি ভুল হয়েছে ওটা তো আমরা অলরেডি বুঝি, কিন্তু এরা নিজেদের থেকে বর্ণনা দিয়ে আমাদেরকে মনে করেন যে জাস্টিফাই করা শুরু করে যে তোমাদের জায়গায় এই করতে পারতা, এটা করতে পারতা, এটা কেন করলা। সো এটাই করে কি একটা জাস্টিফিকেশন পর্যন্ত ঠিক আছে, বাট এরা গালাগালি শুরু করে, কারণ এদের ম্যানার কম, বয়স কম, রক্ত গরম, সো এরা নিজেদেরকে সামলাইতে পারে না। সো অডিয়েন্স একটু টক্সিকই আমাদের কমিউনিটি। শুধু কি অডিয়েন্স, আমার তো মনে হয় যে অডিয়েন্সদেরকে উস্কানিও দেওয়া হয়, যেমন এখানে আমি মনে করি কি কথা বলি কিছু স্পোর্টস পেজ আছে, এদের জন্য তো মনে হয় স্ট্যাটাস দেওয়া যায় না। আমি নর্মাল একটা কথা লিখলাম, সেটাকেই উদ্ধৃতি দিয়ে একটা বিশাল নিউজ টাইপে পোস্ট করে দেয় আর লিখে দিবে ধারণা করা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছে। আমি একবার পোস্ট দিয়ে লিখেছিলাম যে কারা ধারণা করছে আর বিশেষজ্ঞরা কারা, এটা খুব জানতে আমার ইচ্ছা হয়। এটা নিয়ে আমি আপনাকে একটা কাহিনী বলি। একবার আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল ভিয়েতনামিজ টিম থেকে, ওরা ছিল হচ্ছে একটা টক্সিক শো। তো টক্সিক শোতে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে আপনারা যে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে 58 নাম্বার হয়েছিলেন,
সো আপনাদের বাকি টিমগুলো কি আপনাদেরকে জাজ করে নাই? তো আমি বলছিলাম ভাই 18 নম্বর হইতে গেলেও তো মনে করেন একটা ভালো পারফরমেন্স করে তারপরে এখানে আসা লাগে। তো আমাদের দেশের টিমরা তো পারফরমেন্সটা করতে পারে নাই দেখে আমরা এই দেশে কোয়ালিফাই এসে তারপরে 18 নম্বর হয়েছিলাম। সো আমাদের দেশের টিমরা তত ভালো পারফরমেন্স করে নাই। ওই জিনিসটা বাংলাদেশের মিডিয়া কভারেজ মানে আমাদের যে গেমিং মিডিয়া কভারেজ আছে জিনিসটা বানাইছে যে আমি নাকি বলছি যে 18 নম্বর হইতেও স্পোর্টস ওয়ার্ল্ড কাপে 18 নম্বর হইতেও যোগ্যতা লাগে। জিনিসটারে পুরো ঘোরা আমার এগেনস্ট একটা হেড সিনারিও ক্রিয়েট করে দিছে। হ্যাঁ, তো এরা আমার মনে হয় পিআরের জন্য এগুলা করে, ভালো একটা ভিউ পাবে, ভালো রিয়াক্ট পাবে, তার জন্য এগুলা করে। না তো আমার কাছে মনে হয় যেহেতু যেভাবে হোক আপনারাই ওদের খোরাক, আপনাদেরকে দিয়েই তাদের ভিউ হয় বা আপনাদেরকে দিয়েই তারা পেজ চালায়, আমার মনে হয় তাদের উদ্দেশ্যে আপনার একটা সুন্দর বার্তা দেওয়া যেতে পারে। কিছু বলবেন নাকি? দেখেন আমি ওদের এগেনস্টে অলওয়েজই বলছি যে ওদেরকে আমি অনেক মানে কি বলবো, আমি ওদেরকে মানে আমারে ওরা পার্সোনালি দেখতেই পারে না, কারণ আমি সোজা সাপটা যেটা রিপ্লাই দেওয়া দিয়ে দিই, এবং যারা সোজা সাপটা রিপ্লাই দেয় সব বাচ্চা যারা থাকে তারা আবার আমারে দেখতে পারে না যে এইভাবে আমাদের এগেনস্টে কথা কীভাবে বললো। ভাই দেখেন আপনারা প্লেয়ারের জন্য এগুলো করেন ঠিক আছে, বাট আপনারা প্লেয়ারের রেসপেক্ট নষ্ট করেন এবং স্পোর্টসের ভ্যালুটা এটা আস্তে আস্তে আপনারা কমাই দেন, যে স্পোর্টসের নেগেটিভিটি এটা আপনারা আরও বাড়াই দিতেছেন ডে বাই ডে, যে স্পোর্টসের যে ভ্যালু এটা কমাইতে কমাইতে এমন করতেছেন যে স্পোর্টসের জাস্ট টক্সিক বেসটাই আছে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই টক্সিসিটিটা আস্তে আস্তে কমানোর জন্য ট্রাই করবেন। কমিউনিটি একসাথে আগাইলে আমাদের ভবিষ্যৎ আরও ভালো হবে। আরেকটা হচ্ছে যে পাবজির সঙ্গে আপনাদের দ্বন্দ্ব কোথায় বলেন তো? মানে পাবজি কমিউনিটি ফ্রি ফায়ারকে দেখতে পায় না, ফ্রি ফায়ার কমিউনিটি পাবজিকে দেখতে পায় না, মানে একটা যুদ্ধ। ফেসবুকে আমি তো সবার সঙ্গে আছি যেহেতু আমাকে স্পোর্টস নিয়ে কাজ করতে হয়, সো আমার কাছে ফ্রি ফায়ার যা, পাবজি তা, ফুটবল তা, সব কিছুই তা। কিন্তু এক এক কমিউনিটির সঙ্গে এমন না, কেউ আছে বলবে যে কার্টুন গেম, কেউ এসে বলবে যে অ্যানিমেশন গেম, মানে খুবই দ্বন্দ্ব। কেন, মানে এই দ্বন্দ্বটা কোথায়? মনে করেন যে আমি আপনাকে একটা নর্মাল উদাহরণ দিয়ে বোঝাই, যেমন আর্জেন্টিনা ব্রাজিল, এরা কিন্তু ইচ্ছা করে একজন একজনের সাথে দ্বন্দ্ব করাবেই, মানে একজন আরেকজনের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলবে। জিনিসটা এরকমই। এখন পাবজি একটা আলাদা গেম, ফ্রি ফায়ার একটা আলাদা গেম, এবং দুই গেমই চাবে যে তারা মানে তাদের কাছে বেশি অডিয়েন্স আসুক, তাদের কাছে বেশি প্লেয়ার্স থাকুক, তাদের ভ্যালু বেশি থাকুক। তো দুই গেমের যারা প্লেয়ার্সরা থাকে তারা একজন একজনের সাথে ইচ্ছা করে লাগালাগি করে যে না আমারটা বেটার, জাস্ট লাইক ফুটবলের টিমসগুলোদের মতো। হ্যাঁ, এবং একটা বিষয় হচ্ছে যে যত কথাই বলো ফ্রি ফায়ারের অডিয়েন্স কিন্তু পাবজির তুলনায় অনেক বড়। বিশ্বকাপ প্রসঙ্গে চলে আসলো, এইটা দিয়ে শেষ করে ফেলতে হবে আমাকে। বিশ্বকাপ ফুটবলে আপনি কোন দল সাপোর্ট করছেন এবং কেন, আগে সেটা শুনি। আমি আর্জেন্টিনা সাপোর্ট করছি, কারণ আমি যখন প্রথম লাইক ওয়ার্ল্ড কাপ দেখি 2014 সালের রমজান মাসের দিকে, আমার যতদূর মনে আছে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল। সো আমি যখন দেখছিলাম যে মেসিরে খেলতে, মেসি হারিয়ে গেছে, আমার খুব খারাপ লাগছিল। তো ওইখান থেকে আমি মেসির জন্য আর কি পাগল ফ্যান হয়ে গেছি, যে এই প্লেয়ারটা পুরো ওয়ার্ল্ড কাপ এত ভালো খেলছে, লাস্টে যে জিততে পারে নাই, তো এর দেখে আমি অনুপ্রেরণা নিব। তারপর থেকে মেসির এফসি বার্সেলোনার খেলা দেখতে 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 আমি ফুটবল ফ্যান হয়ে গেছিলাম। তো তখন আর কি ফুটবলের প্রতি আমার একটা আলাদা ফোকাস আইসা পড়ে যে না, দেখতে হবে, মেসির খেলা মিস দেওয়া যাবে না। তো মেনলি আমার আর্জেন্টিনা সাপোর্ট করার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে লিওনেল মেসি। তাহলে আপনি তো একদিক দিয়ে খুব লাকি যে অল্প বয়সের মানে আর্জেন্টিনাকে ট্রফি জিততে দেখেছেন, কারণ অনেকেরই সৌভাগ্য হয়নি দীর্ঘদিন আর্জেন্টিনাকে ট্রফি জিততে দেখতে। সো যেদিন 22 সালে তো আর্জেন্টিনা ফার্স্ট চ্যাম্পিয়ন হলো আপনার লাইফে, আর কি থার্ড টাইম হলো আপনার লাইফে, ফার্স্ট টাইম সচক্ষে দেখা, তো সেদিন অনুভূতিটা একটু জানতে চাই। আমি কান্না করে দিছি ভাই, মানে আমার এত আজব লাগছে, মানে খেলা তো অনেক ইন্টেন্স হয়ে গেছিলো, হঠাৎ করে ফ্রান্স কামব্যাক দিয়ে দিছে, আমার অবস্থা খারাপ, মানে আমি পুরো টেনশনে, পেনাল্টি শুট আউটে মানে বুক কাঁপতেছিল জাস্ট, যে পুরো হার্ট বিটিং সিনারিও, যে এটা কি পুরো গুজবাম্পস আসতেছিল। পরে লাস্টে যখন জিতি, মানে বিশ্বাসই হয় না যে জিতছে। আমি টিভির দিকে এরকম সোজায় তাকায় আছি যে কি রে, জিতেই ফেললো, লাস্টে মেসি জিতেই ফেলছে, মানে বিশ্বাসই হইতেছে না। কিন্তু সেই ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে যখন সৌদি আরবের কাছে হেরে গেল, সেই দিন কি আপনার কখনো মনে হয়েছিল যে এইবার আমি হোপ হারাই ফেলছিলাম? না, এমন বলবো না যে আমি হোপ হারাই ফেলছিলাম। আমার একটা এক্সপেকটেশন ছিল যে এইবার যে ইয়াং ব্লাডগুলো নিয়ে আসছে, লাইক এনজো ফার্নান্দেজ হোক, জুলিয়ান অ্যালভারেজ হোক, এই ইয়াং ব্লাডগুলো খুব ভালো একটা পারফরমেন্স এদেরকে প্রোভাইড করতে পারবে। প্রথম ম্যাচ হারার পরে যখন গ্রুপ স্টেজে 10-2 কোয়ালিফাই করছে, আমি বলবো করার পরে যে পারফরমেন্স দেখাইছে, আমি ভাই হতবাক হয়ে গেছি। আজকে দর্শকদেরকে বলে রাখি যে তাসিন যে আর্জেন্টিনার সাপোর্ট, এটাও আমি জানি, এবং সে আসার সময় আমার জন্য একটা আর্জেন্টিনার জার্সি নিয়ে এসেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ওটার জন্য ওপেনলি দিয়ে দিলাম। এবার কি মনে হয় আর্জেন্টিনা হবে চ্যাম্পিয়ন? আমি আশা রাখতেছি আর্জেন্টিনা ভালো একটা পারফরমেন্স করবে, কিন্তু আমি যেহেতু আপনাকে বলছি আমি সোজা সবটা কথা বলতে পছন্দ করি, বাট আমারই বা মনে হয় ফ্রান্স চ্যাম্পিয়ন হবে। ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, মানে আর্জেন্টিনার প্রতি হোপ কম একটু এবার? হোপ বলতে কি, আমার যে এক্সপেকটেশনটা ছিল যে আমি মেসির হাতে একটা ওয়ার্ল্ড কাপ দেখবো, আমার পূরণ হয়ে গেছে। সো এবার জিতলে অবশ্যই আমি খুশি হব, আমার টিম জিততেছে। বাট ওই যে লজিক্যাল কথাটা, যে ফ্রান্সের যে লাইন আপ, একদম 20 লাইন আপ নিয়ে তারা এবার আসছে ওয়ার্ল্ড কাপে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতেছে, অবভিয়াসলি
দে আর দ্য কন্টেন্ডার্স। কিন্তু তাহলে আপনি যে বললেন না যে আমার জীবনে আমি দেখেছি যে আর্জেন্টিনা কাপ জিতে গেছে, সো আমার আশাটা পূরণ হয়ে গেছে, কিন্তু যারা 24 বছর টানা ব্রাজিলকে সাপোর্ট করে যাচ্ছে কিন্তু ট্রফি দেখতে পাচ্ছে না, তাদের ব্যাপারে কি বলবেন তাহলে? আমার ভাই আমার জেনারেশনের যারা ব্রাজিল সাপোর্টার তাদেরকে আমার গ্লোরি হান্টার লাগে, যে তারা বাপ দাদার কাছে শুনেছে যে তাদের টিম 5বার বিশ্বকাপ জিতছে, এবার হেক্সা করতে হবে। সেই হেক্সা তারা 24 বছর ধরে কমপ্লিট করতেই আছে এবং আশা করি এইবারও তারা হেক্সায় কমপ্লিট করতে থাকুক, কোনো না কোনো দিন জিতবে। আচ্ছা, কিন্তু একটা সমীকরণ বলছে যে এবার ব্রাজিল জিতবে বিশ্বকাপ, কি হয় ওটা জানেন? প্রত্যেক সমীকরণে তো বলে। সমীকরণটা হচ্ছে ব্রাজিল 1970 সালে একবার চ্যাম্পিয়ন হয়েছিল, চ্যাম্পিয়ন হবার 24 বছর পর 1996 সালে তারা আবার চ্যাম্পিয়ন হয়। 96 সালের পরে এখন আবার 22, যদি আপনি আবার 24 বছর হিসাব করেন তাহলে কিন্তু এই বছর হিসাব বলছে যে 24 বছর পর পর যেহেতু কাপ পায়, তার মানে হচ্ছে এই বছর কিন্তু ব্রাজিল জেতার একটা চান্স আছে, সমীকরণ বলছে আর কি। কিন্তু অনেস্টলি যদি মন্তব্য করি, ব্রাজিল টিমটা আপনার দেখা হয়েছে? হ্যাঁ, ব্রাজিলের টিম দেখা হয়েছে। কি মনে হয়েছে টিমটা আসলে কত দূর যেতে পারে? আমার লাগে যদি 94, একটু সংশোধন করে দিই, 94 সাল। যদি তারা অনেক ভালো পারফরমেন্স করে হাইয়েস্ট গেলে সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারবে। সেমিফাইনাল, জি। এরপরে আসলে দৌড় বন্ধ হয়ে না যাবে। না, আচ্ছা ঠিক আছে, আমরা চাই আর্জেন্টিনা ব্রাজিলই দৌড়টা হোক, ফাইনালটা হোক, কেউ মানে সুপ্ত থেকে গুপ্ত না হোক, আমরা সবাইকে নিয়ে একটা ফাইনাল দেখতে চাই। একটা ব্রাজিল আর্জেন্টিনা যদি ফাইনাল হয়, আমি জানি না সেদিন বাংলাদেশে কি হবে, যুদ্ধ লেগে যাবে ভাই, যুদ্ধ লেগে যাবে। যাই হোক, আমরা যুদ্ধ চাই না, আমরা খেলার মাঠেই যুদ্ধ হোক, কিন্তু ওই যুদ্ধ বাইরে না আসুক। অনেক আড্ডা দিয়েছি তাহসিন, শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে জুলাই মাসে আবার অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের প্যারিসে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, সেখানে বাংলাদেশ থেকে 2টা টিমই অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে ফ্রি ফায়ার হয়ে, আপনারা এবং মানে টাইটান ই স্পোর্টস এবং হচ্ছে স্ট্র হেডস। সো এবার যেহেতু আগে আপনাদের অভিজ্ঞতা ছিল, গত 2বার কিন্তু আমাকে বলতে হয়েছিল যে একদমই নতুন একটা দল, অভিজ্ঞতা নেই, তারা আন্তর্জাতিক মণ্ডলে খেলতে এসেছে, এবার সেই কথা বলার স্কোপটা আমার মনে হয় হবে না। সো এবার আমি টাইটান স্পোর্টস থেকে কি আশা করতে পারি, বা আপনাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে এবার ফাইনালে কোয়ালিফাই করা, কারণ আজ পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো টিম বাইরে স্টেজে রিপ্রেজেন্ট করতে যায় গ্লোবাল ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। আপনি হয়তো ইন্দোনেশিয়ার টেস্টটা দেখছিলেন যে অডিয়েন্স কি পাগল থাকে, তো ওই জিনিসটা আমার অনুভূতি করার অনেক ইচ্ছা আছে, শুধু আমার না, আমার ফুল টিমেরই অনেক ইচ্ছা যে একটা গ্লোবাল স্টেজের ফাইনালে আমরা কোয়ালিফাই করবো, ওই সিটটাতে আমরা বৈশা নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করবো। আর স্ট্র হেডসের প্রসঙ্গে বা তাদের কাছ থেকে আপনার কি আশা? তো আমি আশা করবো যে তারা ফাইনালে কোয়ালিফাই করুক, যেহেতু আমাদের বাংলাদেশেরই টিম, বাংলাদেশ থেকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, হয়তো তাদের কাছে নতুন এক্সপিরিয়েন্স এটা একদমই, যে বাইরের দেশে যায় নিজের দেশকে রিপ্রেজেন্ট করা। সো তা আমি দোয়া করবো যেন তারা ভালো পারফরমেন্স করে। কিন্তু আমার গত বছর ইন্দোনেশিয়া, এই বছরই তো না, গত বছর ইন্দোনেশিয়া ওয়ার্ল্ড সিরিজে একটা জায়গায় খুব আফসোস ছিল, আপনাদের একটা ম্যাচে খুব বুইয়া পাওয়ার দ্বার প্রান্তে ছিলেন, মানে ওই ম্যাচটা আমরা জিতেই যাচ্ছিলাম। মানে আমার খুব ইচ্ছা যে একটা আন্তর্জাতিক মণ্ডলে, একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজ চোখে নিজের দেশের দলকে একটা ম্যাচ জিততে দেখা আর কি। তাতেই আমার কাছে মনে হবে যে আমার অন্তত লাইফটা ভালো লাগছে, যে আমি চোখের সামনে আমার দলের একটা জয় দেখলাম। অনেক কথা বলেছি তাহসিন, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। শেষমেশ অনেক মানুষ আপনাকে ভালোবাসে, ই স্পোর্টসে যারা আছে, অনেক মানুষ আপনাকে হেট করে, এই যে বলছিলেন না যে আমি স্ট্রেট কাট কথা বলি, পছন্দ করে না, সবার উদ্দেশ্যে কিছু বলার থাকলে সুন্দর করে ক্যামেরা দিকে বলে। আপনারা যারা আমাদের জন্য দোয়া করেছিলেন এফএফডব্লিউ স্প্রিংয়ে, যে আমরা যেন ভালো পারফরমেন্স করি, আমরা নিজেদের বেস্টটা দিয়েছি এবং আমরা টপে থেকেই ফিনিশ করছি, কিন্তু আমরা হয়তো চ্যাম্পিয়ন হতে পারিনি। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন এন্ড দোয়া করবেন যেন আমরা প্রতিবার চ্যাম্পিয়ন হয়েই পরের বার থেকে দেশকে রিপ্রেজেন্ট করতে বাইরের দেশে যাই, অ্যান্ড আমরা সবসময় আমাদের নিজের বেস্টটা দিই। আর আমার যে কথাগুলো, যে আমি যেগুলো একদম স্ট্রেটলি বলি, এগুলো অনেকের হয়তো খারাপ লেগে থাকে, খারাপ লাগলেও ভাই আমার কিছু করার নেই, কারণ এটাই আমার ব্যক্তিত্ব। এখন আমি চাইলে আপনাদেরকে ফেক স্মাইল আপনাদের মুখে আর কি ফুটাতে পারবো না, এইটাই। ভালো থাকবেন। ঠিকই আছে। এবং আপনার এই ধরনের একটা বক্তব্য যখন আপনি সৌদি আরবে খেলা শেষে দিয়েছিলেন, সেটা খুব ভাইরাল হয়েছিল আমার কাছে, এবং এখনও দেখি যে 2 দিন পর পর আমার স্ক্রিনে আসে, যখনই আপনার খেলা একটু ডাউন হয় তখনই ওটা দিয়ে আপনাকে পছন্দের চেষ্টা করে। যাই হোক তাহসিন, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন, ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম তাহসিন হাসান রুদ্রর সঙ্গে, শুনছিলাম তার ক্যারিয়ার গল্প, একই সঙ্গে ই স্পোর্টস নিয়ে অনেক অজানা গল্প তুলে ধরার চেষ্টা করেছি। দিন শেষে একটা কথাই বলবো যে যুগের সঙ্গে সবাইকে তাল মিলিয়ে চলতে হয়। আসক্তি বা নেশা এই একটা শব্দ দিয়ে আসলে ই স্পোর্টসকে পিছিয়ে রাখা ঠিক নয়। আপনি কোনটিকে ভালোভাবে ব্যবহার করবেন বা কোনটিকে খারাপভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ব্যক্তি ইচ্ছার উপরে নির্ভর করে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।